ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএচ ইস্পাত। আর আপনাদের সাথে আছে আমি নাজিম মুন্নি। শুরুতে জানিয়ে দিচ্ছি মার্কেটের ব্যাংক সংবাদ শিরোনাম। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনের। এর বাইরে নানা মেয়াদে সাজা মোট 49 জনের। 2018 সালে ঘোষণা হওয়া সেই রায় 6 বছর পর অবৈধ বলে রায় মিলল আজ। বিচারিক আদালতে যারা দোষী সাব্যস্ত হয়েছিলেন তাদের সবাইকে খালাস দিয়েছেন আদালত। 2 দশক আগে 2004 সালে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে 24 জনকে হত্যার দায়ে বিচার কাজ শুরু হয়েছিল 2012 সালে। আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে 2018 সালে রায় ঘোষণা করেন আদালত। সেই রায়কে বেআইনি এবং অবৈধ ঘোষণা করে আজ রোববার হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেছেন, এই ধরনের মামলায় পরস্পর কেউ দেখেছেন, কেউ স্বচক্ষে দেখেছেন এই মর্মে কোনো এভিডেন্স নেই। বিজয়ের মাসের প্রথম দিনে হাইকোর্টের দেওয়া আজকের এই রায়ে স্বস্তি প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব বলেছেন, ঐতিহাসিক এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলায় রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল। দলটির নেতাদের দাবি, একটি ভুল, মিথ্যা এবং সাজানো গল্পের উপর মামলা তৈরি করে তারেক রহমান এবং অন্যদের সাজা দেওয়া হয়েছিল। এদিকে সব আসামিকে খালাস দেওয়ার পাল্টা প্রতিক্রিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আজকের রায়ে প্রমাণিত হয়েছে সরকার বিচার ব্যবস্থাকে পুরোপুরি জিম্মি করে রেখেছে। আজকের রায়ে দেশের বিচার ব্যবস্থা নিয়ে আসলে কেমন বার্তা এলো? 21 আগস্টে যারা নিহত হয়েছেন তাদের ন্যায় বিচার মিলবে কিভাবে? আওয়ামী লীগ বিএনপির বাইরে নজিরবিহীন এই রায়কে কিভাবে দেখছে অন্য রাজনৈতিক দলগুলো? এই নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আছেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এবং 12 দলীয় জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিম, এবং আছেন আমাদের সাথে এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসুজ্জামান ফুয়াদ। এবং দর্শক, আমরা আশা করি আপনারা আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হয়েছেন। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। শুরু করতে চাই ব্যারিস্টার আসুজ্জামান ফুয়াদকে দিয়ে। আইনজীবী হিসেবে প্রথমে আপনার কাছে জানতে চাই, এই রায় আইনজীবী হিসেবে আপনার কেমন লাগলো? এবং এরপরে আসলে যেহেতু অনেক আলোচিত এই ঘটনা ছিল, পরবর্তীতে এই রায়টিকে নিয়েও অনেক কিছু হওয়ার আশঙ্কার জায়গা রয়ে গেল কিনা, কোথাও ফাঁকফোকর থাকলো কিনা? আসলে ধন্যবাদ। এই ঘটনার অনেকগুলো আসপেক্ট আছে। একটা তো হচ্ছে, আপনি আজকে শুধু জুডিশিয়াল অংশটা নিয়ে কথা বলেছেন, ওটাতে আমি আসব। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে 21শে আগস্টের ঘটনাটা অবশ্যই খুব দুঃখজনক একটা ঘটনা। আমরা যারা আওয়ামী লীগ বিরোধী রাজনীতিও করি, একজন সাবেক প্রধানমন্ত্রীর মিটিংয়ে পাবলিকলি দিনে দুপুরে এত বড় একটা ঘটনা ঘটবে, সেখানে 19 জন অথবা 21 জন মানুষ যারা ওখানে মিছিলে ছিলেন তারা খুন হয়েছেন, আরও কয়েক ডজন মানুষ খুব ব্রুটালি আহত হয়েছেন এবং প্রতিবন্ধী হয়ে গেছেন অনেকে। এটা খুব সিরিয়াস একটা স্টেটের সিকিউরিটি ব্রিচ। দুদু ভাই আছেন, ওনারা ক্ষমতায় ছিলেন, ওনারা এই বাকি অংশটা বলবেন। আমি বোধ করছি যে এই ঘটনাটার একটা থরো স্টেট ইনকোয়ারি হওয়া উচিত, কারণ এখানে রাষ্ট্রের সিকিউরিটি ফেইলিওর আছে। এটা কোনোভাবে খাটো করে দেখবার কোনো সুযোগ নাই। আমরা যারা রাষ্ট্রটাকে একটা স্থিতিশীল, দীর্ঘমেয়াদে একটা প্রাতিষ্ঠানিক জায়গায় দেখতে চাই, আমাদের এই রাষ্ট্রর জায়গাটাকে সেফগার্ড করবার একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে। তো অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করব, আপনি একটা স্টেট ইনকোয়ারি করেন যে ঘটনাটা কি ঘটেছিল সেদিন। দ্বিতীয়ত, এই ঘটনার সাথে একটা জঙ্গি অ্যাসপেক্ট আছে বলে দাবি করা হয়েছে এবং অনেক দল, ব্যক্তির নাম তখন আসছে, সকল মৌলবাদী গোষ্ঠীর নাম আসছে, জামাত শিবিরের নাম আসছে, মানে এরকম হরেক ইসলামপন্থী বিভিন্ন গ্রুপের নাম আসছে। আসলে ফ্যাক্ট কি? এটা কি একটা পলিটিক্যালি মোটিভেটেড ইভেন্ট ছিল? এটা কি স্টেটের কোনো গোয়েন্দা সংস্থা ইনস্টিগেট করে এটা করেছে? এটা কি আসলে কোনো জঙ্গি এলিমেন্ট ছিল এটার মধ্যে কি আসলে বাংলাদেশের বাইরের কোনো শক্তি তখনকার রাষ্ট্র ব্যবস্থা এবং সরকারকে অস্থিতিশীল করবার কোনো চেষ্টা ছিল কিনা? এই প্রত্যেকটা জায়গায় এখানে আলোচনা হওয়া দরকার। থার্ড হচ্ছে, একটা ঘটনা ঘটে গেছে 2004-05 সালে, 4-এ। এই ঘটনাটা এত সিরিয়াস একটা ঘটনা, কিন্তু বিচার প্রক্রিয়াটা 20 বছর ড্র্যাগ করলো কেন? আওয়ামী লীগ তো 16 বছর ক্ষমতায় ছিল। আজকে হানিফ সাহেব যে বক্তব্য দিয়েছেন, বিচারটা আপনারা করলেন না কেন, করতে পারলেন না কেন? কারণ হচ্ছে আসলে আপনাদের কাছে এভিডেন্স ছিল না।
আসলে কি আপনারা এভিডেন্সটা সলিড এভিডেন্স গ্যাদার করবার চেষ্টা করেছেন, না আসলে বিএনপির নেতাকর্মীদেরকে ফাঁসানো, হেনস্থা করা, ভিলিফাই করা, তারেক রহমানের চরিত্র হনন করা, এটা চেয়েছেন? রাষ্ট্র কি আসলে এত সিরিয়াস একটা ঘটনা নিয়ে খেলতে পারে? একটা দল কি এত বড় একটা সিরিয়াস ঘটনা নিয়ে খেলতে পারে? এটা আজকে আমার ক্ষেত্রে হয়েছে, কালকে তো আরেকটা দলের ক্ষেত্রে হবে। ওই সময় বিএনপি ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সময় এটা হবে। রাষ্ট্র তো খেলার বস্তু হইতে পারে না। অতএব এই জায়গাগুলোটা সিরিয়াসলি আলোচনায় আসা দরকার। চতুর্থত হচ্ছে যে এই যে বিচারিক আদালতগুলো যে রায় দিল, সিআইডি ডিবি মিলে তদন্ত করলো, ফরেন্সিক এভিডেন্স দিয়েছে, একটা কেস লোড প্রিপেয়ার করতে হয়েছে, তো এটাকে চার্জশিট পর্যায়ে নেবার জন্য এই তদন্ত সংস্থাগুলোর দায়বদ্ধতা নিয়ে আলোচনা হইতে হবে। আপনারা যদি দেখেন যে এখানে চার্জ করবার মতো কোনো এভিডেন্স নাই, বাবর সাহেবকে অথবা তারেক রহমানকে, আপনি কেন তাকে আসামি করেছেন? তারপরে হচ্ছে বিচারিক আদালতে যে জাজরা রায় দিয়েছেন, এটা তো একদম নিচের কোর্ট থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসছে। বারে বারে কেন আপনারা তাদেরকে কনভিক্ট করেছেন? কেন হাইকোর্টকে বলতে হয়েছে যে কোনো ফার্স্ট হ্যান্ড ক্রিমিনাল এভিডেন্স নাই এটাকে জাজ করবার জন্য, প্রসিকিউট করবার মতো? তো এই জায়গাতে যে বিচারিক প্রক্রিয়াটা আসলো, এটা তো রাষ্ট্রের একটা ফেইলিয়ার। যে এই জায়গাটাতে আমরা কেন আসবো? এই জায়গাটাতে এই প্রত্যেকটা এলিমেন্টকে দিয়ে এত বড় একটা ঘটনাটাকে আমি বোধ করছি যে শুধুমাত্র যিনি খালাস পাইলেন অথবা মিথ্যা মামলায় গেলেন এতটুকুর মধ্যে যেন আলোচনাটা ছোট হয়ে না যায়। এটা রাষ্ট্রের জায়গা থেকে একটা বড় ঘটনা আমাদের ইতিহাসের। কারণ হচ্ছে শেখ হাসিনার গাড়িবহরে অ্যাটাক হয়েছে, উনি মারা যেতে পারতেন। এবং এমন একজন মানুষ যার বাবা অ্যাসাসিনেটেড হয়েছেন। অতএব তার ফ্যামিলি ট্রমাটার ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে রাষ্ট্রের জায়গা থেকে। আমি তার পলিটিক্সকে অপছন্দ করি, কিন্তু তাকে হত্যা করবার কোনো অধিকার রাষ্ট্রের কারো নাই। নিশ্চয়ই, কিন্তু একজন সাধারণ নাগরিকেরও যতখানি নিরাপত্তা পাওয়ার কথা ততটুকু পেলেন কিনা, বা সে আসলে এই রাষ্ট্র থেকে সেই সুবিচারটা পেলেন কিনা? আওয়ামী লীগের যে 24 জন নেতাকর্মী মারা গেছেন এবং অনেকে আহত হয়েছেন, সেটাই হচ্ছে এখন মূল প্রশ্ন। নাগরিক, আমরা অন্য কাউকে দেখতে চাই না। হত্যা হয়েছেন, যিনি খুন হয়েছেন, তাকে আমি খুন করার আগ পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন, কিন্তু মারা যাওয়ার পরে এখন বাংলাদেশের নাগরিক। তার প্রতি রাষ্ট্রের কি জায়গা সেটা আপনি বলছেন। এই টোটালটা মিলে ইনকোয়ারিটা হওয়া দরকার। একদম। অনেক ধন্যবাদ। সাদাত হোসেন সেলিম আমাদের সাথে আছেন, চেয়ারম্যান বাংলাদেশ এলডিপি এবং মুখপাত্র 12 দলীয় জোট। যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে সেটি হচ্ছে একেবারেই সবাই যখন খালাস হয়ে গেছে এবং আদালত কর্তৃক পর্যবেক্ষণে আমরা নতুন করে কোনো নির্দেশনা পাইনি যে রাষ্ট্র কি করবে বা করতে পারে কি পারবে না। অ্যাটর্নি জেনারেল বলেছেন যে এটি তারা গভীরভাবে বিবেচনা করবেন, পরে তারা সিদ্ধান্ত নেবেন। যে জায়গায় এসে আমরা থেমে গেলাম যে ঘটনা তো ঘটেছে সত্য, তারপরে কি আসলে, তারপরে কোন জায়গায় গেলে মানুষ মনে হবে যে না সবার জন্যই একটা বিচার আমরা পেয়েছি, মূল আসামি আমাদের সামনে এসছে? কি মনে হয় আপনার? না, ধন্যবাদ আপনাকে। আমি আসলে আমাদের ব্যারিস্টার ফুয়াদ সাহেবের বক্তব্যের সাথে একমত যে এখন মানে রাষ্ট্রের উচিত এই বিষয়টা নিয়ে আসলে একটু চিন্তা করা, কারণ এটা অনেক বড় ব্যাপার। তবে শুরু থেকে এই বিষয়টা নিয়ে একটা জাল ছিল, কারণ আওয়ামী লীগ মিটিং করতে চেয়েছে মুক্তাঙ্গনে, প্রশাসন থেকে সেভাবে অনুমতি নিয়েছে। পরবর্তীকালে সেটা কিভাবে আপনার বঙ্গবন্ধু বিনীত গেল এবং গ্রেনেড হামলা হলো, পরবর্তী গাড়িতে হামলা হয়েছে। গাড়িতে হামলা হওয়ার পরে আপনার সেই গাড়িটি দেখার জন্য যারা তদন্তকারী কর্তৃপক্ষ তারা বারবার চেয়েও গাড়িটা দেখতে পারেনি। বিদেশ থেকে যারা এসছে তাদেরকে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা করা হয়নি। অর্থাৎ আওয়ামী লীগ ঘটনাটাকে রাজনীতির একটা প্রতিহিংসা হিসেবে রূপ নিয়েছে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের একটা হাতিয়ার হিসাবে বিয়ে করেছে এবং আদালতকে ব্যবহার করে ঢালাওভাবে আপনার মানে দুইবার তিনবার চারবার সাপ্লিমেন্টারি বিভিন্ন আসামিদের নাম দেওয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে। যে কারণে আসলে আজকে হাইকোর্ট থেকে পর্যবেক্ষণে বলেছে 400 বছরের ফৌজদারি মামলার ইতিহাসে, ফৌজদারি আদালতের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটে নাই। এটা সত্য কথা। তো এখন হ্যাঁ, ঘটনা তো একটা ঘটেছে, মানুষ মারাও গিয়েছে। তো আওয়ামী লীগ সেই সময় এই বিষয়টাকে যারা যতটা মানে তাদের বিচার হওয়া দরকার অথবা এটা একটা ঘটনার মানে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া দরকার এবং আসলে কারা এই ঘটনাটা ঘটিয়েছে এটা হওয়ার দরকার, সেই দিকে না গিয়ে বিএনপিকে কীভাবে ঘায়েল করবে, বিএনপি নেতাকর্মীদের কীভাবে ঘায়েল করবে, তারেক রহমানের কীভাবে চরিত্র হরণ করবে সেই দিকে গিয়েছে। এবং বিএনপির পক্ষ থেকে আজকে বলা হয়েছে আদালত ন্যায় বিচার দিয়েছে এবং আদালতের হাইকোর্টের যে পর্যবেক্ষণটা আমরা দেখেছি আমরা এটার সাথে পুরোপুরি একমত এবং এটা বিভিন্ন ঘটনায় এটা প্রমাণ করেছে যে এখানে একটা আওয়ামী লীগ সেই বিষয়টাকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের একটা হাতিয়ার হিসেবে নিয়েছে। এখন অ্যাটর্নি জেনারেলের বক্তব্য যেটা তিনি বলেছেন যে তিনি রাষ্ট্রের সাথে কথা বলবেন,
এবং সিদ্ধান্ত যাই আসার পরে অ্যাপিল করবেন কিনা জানি না, তবে সব মিলিয়ে আসলে এই ঘটনাটা কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, এবং এটা ঘটনার দায়ভার যাদের উপর পড়ার কথা ছিল তাদেরকে না দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের জন্য আপনার যেটাকে ব্যবহার করা হয়েছে, এগুলো পুরো ব্যাপারটাই আসলে আলোচনার মধ্যে আসা দরকার। তবে এটা সত্যের কল বাতাসে নড়ে, এই কথাটা সত্য, এটা সত্য। এবং রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে যাদেরকে চরিত্র হনন করতে চেয়েছে এবং মিথ্যা মামলা যাদেরকে ফাঁসিয়েছে, এটা আপনার শেষ পর্যন্ত তো সত্যের বিচার হয়েছে এবং একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে আমরা মনে করি। তবে ঘটনাটা হয়তো এখানেই থেমে থাকবে না, এটার বিষয়ে পরবর্তীকালেও কিছু কার্যক্রম নেওয়া দরকার বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। শামসুজ্জামান দুদু আমাদের সাথে আছেন। সেই সময় বিএনপি ক্ষমতায় ছিল এবং স্বাভাবিকভাবে যখন তত্ত্বাবধায়ক সরকার এলো এটার তদন্ত শুরু হলো এবং আওয়ামী লীগ এসে সেটার আরও তদন্ত করে আবার নতুন করে চার্জশিট দিলেন, সব শুরু হলো, আমরা সেটা ঘটনা জানি। আজকে সবাই খালাস পেয়েছেন, কিন্তু তার আগে 17 বছর 16 বছর করে জেল খেটেছেন। যেমন লুৎফুজ্জামান বাবরের কথাই আমরা বলি, তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি শাস্তি পেয়ে গেছেন, অথচ এই ঘটনায় তিনি কোনোভাবেই কনভিক্টেড হলেন না। তার ক্ষতিপূরণের জায়গাটা আসলে কি? এবং একই সাথে বিএনপির উপরে যে অভিযোগটা সবসময় দিয়ে আসা হয়েছে 17 বছর যাবৎ, যে এই ঘটনা বিএনপি ঘটিয়েছে এবং দুটো রাজনৈতিক দলের মধ্যে মূলত শত্রুতার জায়গা সেখান থেকে তৈরি হয়েছে। আগে তারা পরস্পর রাজনৈতিক দলই ছিল, পক্ষে বিপক্ষে বিরোধী দল, কিন্তু একদম শত্রুতার জায়গাটা ওই 21শে আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু হয়েছে। কাজে এই ঘটনার মূলে কি আছে, আওয়ামী লীগের মতো নিশ্চয়ই বিএনপিও চায়, বিএনপি কি ভাবে যে আসলে কে ছিল সেটা খুঁজে বের করা দরকার। জি, আপনাকে ধন্যবাদ। আর এই রায়ের জন্যে আমি আল্লাহ তাআলার কাছে অশেষ করুণায় ভিক্ষা করছি যে সর্বশেষ দয়াময় আল্লাহ সঠিক বিচারটা আমাদের সামনে এনে দিয়েছেন। কারণ এই 5 আগস্টের আগে কোনো বিচার ছিল না। বিচার দুটো পৃথিবীতে, একটি বিচারিক আদালতে, সেটা যখন ফেল করে উপরওয়ালার কাছে মানুষ নির্ভর করে। যেমন শেখ মুজিবের শাসনকালে আমরা দেখেছি ভয়াবহ একটা পরিস্থিতি, কোনো বিচারিক আদালত তাকে বিচার করার ক্ষমতা রাখত না। শেষ বিচারটা আল্লাহর তরফ থেকে হয়েছে। তো আজকে যে অত্যন্ত বিজ্ঞ এবং সচেতন দুইজন আলোচক এখানে আছেন, তারা এই ব্যাপারে চমৎকার এবং সুন্দর বক্তব্য দিচ্ছেন। আমি ওই দিকে যাচ্ছি না। শেখ হাসিনা এই ঘটনার পর থেকে যতবার বিএনপিকে আক্রমণাত্মকভাবে তিনি টার্গেট করেছেন, সেই জায়গাটায় আমার মাঝে মধ্যেই এক ধরনের কৌতূহল তৈরি হতো। যেমন আপনাকে আমি একেবারে স্পষ্ট করে টেলিভিশন স্ক্রিনের সামনে বলি, যারা শেখ মুজিবকে টার্গেট করে সেদিন সামরিক অভ্যুত্থান ঘটাতে চেয়েছিলেন বা হত্যা করতে চেয়েছিলেন, তারা কিন্তু শেখ মুজিব এবং তার পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিলেন। এ ব্যাপারে তো সন্দেহ নয়। এমনকি শহীদ জিয়া রহমানকে যারা টার্গেট করে হত্যা করতে চেয়েছিল তারাও কিন্তু সফল হয়েছে, এবং তারা কিন্তু দুইজনই ক্ষমতাধর প্রেসিডেন্ট ছিলেন, ছোটখাটো প্রেসিডেন্ট না। কিন্তু এই ব্যাপারে নিশ্চয়ই আপনি দ্বিমত করবেন না। শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী ছিলেন। অত বড় ক্ষমতাধর ব্যক্তি শেখ মুজিব বা জিয়া রহমানের ওই সময় ছিলেন না। তাকে যদি কেউ টার্গেট করতো তাহলে কি খুব মারা যেত না? সবাই মারা গেল, উনি কিন্তু বেঁচে গেলেন। সবাই বেঁচে গেলে উনি মারা গেলেন, তাহলে বুঝতাম যে টার্গেট যারা করেছে তাকেই মারার জন্য। যে এমন প্রশ্ন কেউ করে, আলহামদুলিল্লাহ তিনি বেঁচে গেছেন। আপনার থেকে কোথাও সন্দেহ হয় যে ব্যাপারটার মধ্যে আসলে আওয়ামী লীগের কোনো পরিকল্পনার জায়গা ছিল? আমার সন্দেহ না। তাহলে এক সদস্য বিশিষ্ট মিস্টার জয়নাল আবেদিন সাহেব বিচারপতি, তিনি তদন্ত করতে গিয়ে একটা মন্তব্য করেছিলেন, কোনো না কোনো গোয়েন্দা সংস্থা, এবং নাম উল্লেখ করে তিনি বলেছিলেন পার্শ্ববর্তী একটি দেশের গোয়েন্দা সংস্থা এই ঘটনার সঙ্গে যুক্ত। কোন সরকার পাগলে পাইছে নাকি যে তাকে টার্গেট করে সবাইকে মেরে ফেলে তাকে বাঁচিয়ে রেখে দিল? এটা কখনো হয় কোন সরকার? মানে আমি যুক্তির ক্ষেত্রে বলছি। এখানে উনি সেলিম সাহেব একটা কথা বললেন যে সেই সময় বিদেশি তদন্তকারী দল এই দেশে আনা হয়েছিল, ডিজিডিএফআই না, এনএসআই না, এসবি না, যেগুলো সরকার নিয়ন্ত্রিত।
যারা ইংল্যান্ড থেকে এসেছিল আমি যতটুকু জানি তাদেরকে তদন্ত করায় সহযোগিতাই করেনি তৎকালীন বিরোধী দলের নেত্রী। গাড়িটা চাইছে, গাড়িটা দেখতে দেয়নি, বাসায় ঢুকতে দেয়নি, তিনি নিজে কথা বলেননি, তার ড্রাইভারের সঙ্গে কথা বলেননি। মানে এটা তো সেই সরকারের কোনো ইয়ে ছিল না, মানে দেশি কোনো তদন্তকারী দল না। বলতে পারতেন যে ভারত থেকে তো তদন্তকারী দল আসলে তিনি আমি শেষ করে দিই। আপনি এই ভারত শব্দ শুনেই আপনি মানে আটকে দিচ্ছেন কেন? শোনেন আমার কথাটা, শোনেন। তো বলতে পারতেন তিনি, কিন্তু তিনি এটা বলেন নাই। কিন্তু তার আচার আচরণে মনে হচ্ছে যে তিনি নির্দিষ্ট একটি তদন্তকারী দল চেয়েছিলেন। আজকে এই বিষয়ের মানে রায়ের পর মানে এগুলো সব জলের মতো পরিষ্কার। আমি 14 সালের পরে 15 সালে জেলে ছিলাম। এই মামলার একজন আসামি যাকে উল্লেখ করেছে শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু বাবু সাহেব ছিলেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত অ্যাক্টিং চেয়ারপারসন, তারেক রহমান ছিলেন। তো আব্দুল সালাম পিন্টুর সঙ্গে আমরা ওই যে 14 আন্দোলনের প্রেক্ষিতে অ্যারেস্ট হয়েছিলাম। তো আব্দুল সালাম পিন্টুর স্বীকারোক্তি না দেওয়ার কারণে তাকে টর্চার সেলে পায়ের এবং হাতের নখ মানে উপড়িয়ে ফেলার কথা বলা হয়েছে। তাকে এমন হুমকিও দেওয়া হয়েছে যে স্বীকার করতে হবে তাকে। সেটি কখন? 1/11-এর পরে। এখানে কিন্তু তারেক রহমান সাহেব মামলার আসামি ছিলেন না। পরে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে অধিকতর তদন্তে তার নাম যুক্ত করা হয়েছে। যে লোকটি আওয়ামী লীগ থেকে নমিনেশন চাইছিলেন, কিশোরগঞ্জে সম্ভবত, কি নাম আমার ঠিক মনে হচ্ছে না, কাহার সাহেব, আব্দুল কাহার আকন্দ, সেই লোকটি তদন্তে এসে তারেক রহমান সাহেবকে জড়ালেন। তো এখানে তো পরিষ্কার যে একটি দলকে বিপর্যস্ত করার জন্য মহাপরিকল্পনার অংশ হিসাবে উনি এটাকে যখনই বলতেন যে তাকে হত্যা করা হবে, এখানে আমি একটু তখনই আমি শেষ করে দিই, তখনই তিনি কাঁদতেন এবং তখনই একটা নাটক তৈরি হতো। তিনি যে মৃত্যুভীতি কারণ কতটা, এই যে পালিয়ে যাওয়ার প্রেক্ষিতে আমি মনে করতাম বাপকা বেটি। উনি নিজেও দাবি করতেন মুজিব কোন তো পালায় না। মুজিব কন্যা যে কি জিনিস এখন আমরা বুঝতে পারছি। সেই দিন ওখানে যে দাঁড়িয়েছিলেন নিশ্চিন্ত, আমি যে নিশ্চিত সে মানে নিশ্চিন্ত ছিলেন যে এই ধরনের তার মানে তিনি মারা যাবেন না, মারা যাবেন না। আচ্ছা, এইখানে দুইটা জিনিস আছে, আমি এই কারণে আপনাকে তখন থামাতে চাচ্ছিলাম, মোটো ভারতের প্রসঙ্গে না। সেটি হচ্ছে নিশ্চিতভাবে বিএনপিকে চাপে রাখার জন্য, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে চাপে রাখার জন্য এই ঘটনা আওয়ামী লীগ করেছে অনেক জায়গা থেকে। কিন্তু আওয়ামী লীগ আমি এই রায় তো দিই নাই, আপনি যদি দেন তাহলে কে মানে বিএনপিকে তাহলে কে ইয়ে করেছে এই পুরো ঘটনা? তদন্তকারী দল মিস্টার জয়নাল আবেদিন, আমি জানি না বেঁচে আছেন কিনা, তিনি বিচারপতি, তিনি তদন্তের প্রেক্ষিতে এটা বলেছিলেন। আচ্ছা, তিনি বলেছিলেন। এখন আর যে ঘটনাটা বিএনপি করা এর কথা বলেনি, তিনি বলছেন একটি বিদেশি গোয়েন্দা সংস্থানের তত্ত্বাবধানে। পরে সাংবাদিকদের প্রশ্ন তিনি রর নামও বলেছেন। এবং এই ঘটনার পরে বিএনপিকে যেভাবে জড়ানো হয়েছে সেটা আওয়ামী লীগ জড়িয়েছে নাকি সেটার পেছনে আর অন্য কোনো কারণ ছিল? বিএনপিকে যেভাবে জড়ানো হয়েছে সেটার পেছনে কি আওয়ামী লীগের? বিএনপিকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ এমন কোনো পদক্ষেপ নাই, এই ঘটনা তার একটা অংশ। এই ঘটনা তাদের একটা অংশ। তাহলে যে পরিস্থিতি তৈরি হলো, এই 17 বছর যেভাবে কাটলো, আমি প্রশ্নটা আসলে শামসুজ্জামান দুদুর কাছে এই কারণে করেছিলাম, তারা নতুন করে এটা জানতে চান কিনা যে সেই বিচারপতির কথায় যে পাশের দেশের গোয়েন্দারা এটার সাথে জড়িত ছিল সেটাই স্বীকৃত নাকি আরও কিছু আছে। আমি বিরতির পর ফিরছি। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আমরা আলোচনা করছিলাম 21 আগস্টের গ্রেনেড হামলা মামলার যে রায় হয়েছে, আজ বিতর্কের মধ্যে কি বিচার ব্যবস্থা থাকছে কিনা সেটা নিয়ে প্রশ্ন রেখেছি এবং আমাদের অতিথিরা কথা বলছেন। আমাদের সাথে আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। যে কথাটি আসলে শামসুজ্জামান দুদু বললেন, যেহেতু তারা ক্ষমতায় ছিলেন এবং ওনাদের লেন্সে ওনারা যা দেখেছেন সেটা তিনি স্পষ্ট করেছেন তদন্ত থেকে। কিন্তু 16 বছরে আসলে আওয়ামী লীগেরও লেন্স ভিন্ন ছিল, যেটাই পুরো জাতিকে জানানো হয়েছে এবং স্পষ্টতই তাদের নেতাকর্মীদের মেরে ফেলা হয়েছে, এই ন্যারেটিভ সাধারণভাবেই মানুষজন নিতে শিখেনি।
যাই হোক না কেন আপনি যে কথাটাই বললেন যে সেটা আসলে রাষ্ট্রের খুঁজে বের করা দরকার, কিন্তু যে পরিস্থিতিতে আমরা এখন আছি রাষ্ট্র আসলে খুঁজে বের করবে কিনা সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এটি আসলে কোন জায়গায় যাবে, যেহেতু এখন এই সময়টা অন্তর্বর্তীকালীন সরকার আছে, বিএনপি আসলে সেটা আরও কন্টিনিউ করবে কিনা বা বিএনপির আসলে উচিত হবে কিনা সেটা নিয়ে আরও নাড়াচাড়া করা। একটা বিষয় দেখেন, এই ধরনের বড় ঘটনা ঘটলে ইন্টেলিজেন্স কমিউনিটিতে একটা প্রশ্ন তৈরি করা হয় যে হু বেনিফিটস, যে এরকম একটা ঘটনা দিয়ে কার লাভ হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় এবং ক্ষমতার শেষ দিকে 1.5-2 বছর পরে নির্বাচন, একজন সাবেক প্রাইম মিনিস্টার যার বাবা খুন হয়েছেন সেই রকম একজন মানুষকে বিএনপি হত্যা করে বিএনপির পলিটিক্সে কোনো গেইন হবে কিনা, এটা একদম কমন সেন্সের ভিতর থেকে যদি কেউ দেখে আর কি, যে কোনো স্টুপিড না হলে কেউ বলবে না অথবা বিএনপি লিডারশিপ ভাববে না যে হাসিনাকে মেরে ফেলা উচিত। এটা সিম্পলি ডাজন্ট মেক সেন্স। এবং দেখেন আরও কয়েকটা ঘটনা মিলায় দেখেন যে 63টা জেলায় যে অ্যাট এ টাইম আপনার বোম্বিং হইল, এটা একটা বড় ঘটনা। তারপর হচ্ছে আব্দুর রহমান বাংলা ভাইয়ের নামে যে জঙ্গিপনার নাটক পাটক আমরা দেখলাম আর কি। এবং আমরা তো পরবর্তীতে দেখেছি এই যে বোম্বিংয়ের জন্য যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু বাংলাদেশে তৈরি হয় নাই, এটার অধিকাংশ জিনিসে ইনস্ট্রুমেন্টে লেখাই ছিল যেটা ভারত থেকে তৈরি করা জিনিস আর কি। বাংলা ভাইরা যে বাইরে ট্রেনিং নিয়েছেন তাদের সহযোগীরা কিন্তু অনেক কনফেশনে তারা এটা বলেছেন। আরজিএস গ্রেনেড ব্যবহার করা হয়েছিল, বলা হচ্ছিল যে ওটা পাকিস্তান থেকে আসা হয়েছে, তখন আনা হয়েছে। আমি যতগুলো পড়েছি যে তদন্ত প্রতিবেদনে যেটা আসছে, যেগুলো সিআইডি তখন হোল্ড করেছে এর প্রত্যেকটা জিনিস ভারত থেকে আসছে, এইটা দেখেছি। তা এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাগুলো যদি ঘটে, যে বলা হচ্ছে যে বিএনপি জঙ্গিপনা উস্কে দিচ্ছে, বিএনপির মদদে বাংলা ভাইরা আব্দুর রহমান ভাইরা এগুলো করছেন, এখন প্রশ্ন হচ্ছে এগুলো দিয়ে আসলে বিএনপির কোনো বেনিফিট হয় কিনা পলিটিক্সে। বিএনপি জামাত সহ সবাই মিলে আমার কমন সেন্সে বলে না যে এই ঘটনাগুলো বিএনপির পলিটিক্সকে 2 আনার কোনো বেনিফিট দিবে। তো যদি না দেয় বিএনপি কাজটা কেন করবে? 10 ট্রাক অস্ত্র এনে ওই পারে দিবে, আবার দিবে একটা রাষ্ট্র 10 ট্রাক অস্ত্র হ্যান্ডেল করতে পারছে না, মানে এটা হাস্যকর আর কি। মানে এটা একটা হাবিলদারের কাজ এই অস্ত্র লেনদেন করা, তো সেটা একটা সরকার এই জিনিসটা হ্যান্ডেল করতে পারলো না। তো মূল বিষয়টা হচ্ছে যেটা আপনি আপনার ইন্ট্রোডাকশনে ভেরি রাইটলি পয়েন্ট আউট করেছেন, এই ঘটনাগুলো ঘটেছে যে বাংলাদেশের বড় 2টা রাজনৈতিক দলকে স্থায়ীভাবে রাজনৈতিক শত্রুতে পরিণত করানো। এবং আমাদের যে একটা গণতন্ত্রের যাত্রা ছিল, আমরা যদি আরও 4টা নির্বাচন করে ফেলতে পারতাম গত 16 বছরে ভালোভাবে, আপনি চিন্তা করে দেখেন আমার কান্ট্রির ডেমোক্রেসি কিন্তু আরও ম্যাচিওর হয়ে যাইতো। বিএনপি আওয়ামী লীগ রোটেট করে আবার ক্ষমতায় আসতো, দুজনই ব্যাডলি গভর্ন করতো, ভুল করতো, কিন্তু একটা ট্রানজিশনে চলে আসতো। আপনি জিজ্ঞেস করেছেন যারা অন্যায়ভাবে জেল খাটলেন তাদের কি হবে। একটা বিষয় দেখেন যে আমি মিথ্যা মামলাগুলো নিয়ে যেটা বলেছি যে ব্রিটেনের এক্সপিরিয়েন্সে যে আইরিশ রিপাবলিকাল আর্মি নামে একটা ক্যাম্পেইন গ্রুপ ছিল, যারা ইংল্যান্ডের 4টা প্রভিন্সের যে একটা যে নর্দার্ন আয়ারল্যান্ড, এই নর্দার্ন আয়ারল্যান্ডকে তারা রিপাবলিক অফ আয়ারল্যান্ডের সাথে একীভূত করতে চায়। তারা একটা ক্যাথলিক ডমিনেন্ট খ্রিস্টান রাষ্ট্র করতে চায়। এটা ঐতিহাসিক শত শত বছরের লড়াই, যারা ব্রেভ হার্ট দেখেছেন সেই ব্রেভ হার্টের মুভির ওইটার ব্যাকগ্রাউন্ড ছিল। এইটাতে তারা একটা মিলিটারি ক্যাম্পেইনে যায় আইআরএতে, 60s-এ 70s-এ 80s-এ আপনার মার্গারেট থ্যাচারের পার্টি কনফারেন্সের মতো বোম্বিং করা হয়েছে। থ্যাচার 6 মিনিটের ডিফারেন্সে কনফারেন্সে আসতে লেট করেছেন বলে উনি মারা গেছেন। এই এক্সপেডিশনটা দমাইতে ব্রিটেনের যারা গোয়েন্দা সংস্থা আছেন এবং বিচার বিভাগ আছেন তারা প্রচুর ভুল মানুষকে গ্রেফতার করেছেন। 20 বছর, 25 বছর, 30 বছর, 32 বছর জেল খেটে বের হয়েছেন। এবং পরে যখন ডিএনএ স্যাম্পলিং আবিষ্কার হয়েছে তখন ফ্যামিলি প্রমাণ করতে পেরেছে যে আসলে এই মানুষগুলো বোম্বিংয়ের সাথে জড়িত ছিলেন না। তাহলে তখন তারা কি করছে এই গল্পটা কি আমি আপনার কাছ থেকে শুনবো? কারণ ওই পরের পর্বে আমি এইটার একটু রেমেডি কি হয় এটা জানার চেষ্টা করবো। আমি এই পর্বটা একটু শেষ করে নিই। সাদাত হোসেন সেলিম, যে কথাটি আসলে ব্যারিস্টার আসিফুজ্জামান ফুয়াদ বললেন যে যাই হোক না কেন এই ঘটনার মধ্যে বিএনপির কোনো লাভ ছিল না, কিন্তু তখন বলা হয়েছে বা সবসময় বলা হয়েছে যেহেতু পরবর্তীতেই নির্বাচন ছিল 1-1.5 বছরের মধ্যে, আওয়ামী লীগকে পুরোপুরি করে ফেলা গেলে বিএনপি পরবর্তীতে নির্বাচনে আসবে, কারণ আওয়ামী লীগ বলে আর কেউ থাকবে না, প্রধান বিরোধী দল থাকবে না। এইটাই আওয়ামী লীগ বিএনপির মূল মোটিভ ছিল, আওয়ামী লীগের বক্তব্য সেটা ছিল। এই যে রাজনৈতিক দ্বন্দ্বের জায়গায় একটা অবিশ্বাসের দানা বাড়লো যে আমাকে পুরোটাই আসলে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ক্ষমতা দখলের যে জায়গাগুলি ছিল,
সেটি ওই ঘটনা তো কেউ না কেউ ঘটিয়েছে। আপনার রাজনৈতিক প্রজ্ঞায় কি বলে যে ওই ঘটনার সাথে আসলে কারা এটা যুক্ত থাকতে পারে? তার একটা ইয়ে আছে পার্শ্ববর্তী দেশ, আপনার কি কোনো কিছু আছে কিনা? না দেখুন, মানে এটা তো এখন দিবালোকের মতো স্পষ্ট যে যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা একদম মানে মানসিকভাবে উন্মাদ এবং মানসিক রোগী, এবং এই একটা ঘটনার দোহাই দিয়ে গত 15-16 বছর পর্যন্ত জাতিকে নিষ্পেষণ করেছে, লুণ্ঠন করেছে। আজকে আপনার এই যে আপনাদের নিউজের যে হেডলাইনের মধ্যে এটা একটা, আরও দুটো হেডলাইন কিন্তু আছে। তার মধ্যে একটা হলো যে প্রতি মাসে 2 লক্ষ কোটি টাকা পাচার করেছেন প্রতি বছরে, এবং এরপরে আপনার শেখ হাসিনার খুব ঘনিষ্ঠজনেরা ইংল্যান্ডে বাড়ি করেছে, গার্ডিয়ান পত্রিকায় আজকে একটা নিউজ করেছেন। তাহলে এই ঘটনাটা বেনিফিশিয়ারি কে? বেনিফিশিয়ারি শেখ হাসিনা নিজেই, এবং বেনিফিশিয়ারি এবং শেখ হাসিনা তার আপনার সভাসদ যারা আছেন তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন যে আমি যা করছি সেটাই সঠিক। এই উন্মাদনা তাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, এবং এই যে এই ঘটনার পর থেকেই দুটো রাজনৈতিক দল পরস্পরের শত্রুতে পরিণত করা হয়েছে, এবং দেশের বুদ্ধিজীবী আওয়ামী লীগকে যারা সমর্থন করে তাদের মধ্যে এই ধরনের কথা নিয়ে দুই ভাগে ভাগ হয়ে গেছে। দুই ভাগে ভাগ হয়ে গেছে মধ্যে মানে ছোট একটা অংশই মানে এই ধারণাটা পোষণ করতো আর কি। কারণ এটা তো ওই সময় বললাম না, শেখ হাসিনা গাড়িতে যে গুলি হয়েছে, গাড়িটা দেখানোর জন্য মানে বারবার আইন শৃঙ্খলা বাহিনী সহ আরম্ভ বিদেশে আসছে, তাদেরকে দেখানো হয়নি। তো এর প্রেক্ষিতে আমরা বলতে পারি আর কি যে এটা বেনিফিশিয়ারি শেখ হাসিনা হয়েছেন, এবং এইটার বেনিফিট নিয়ে 15-16 বছর পর্যন্ত দেশের গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে দিয়েছেন, দেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে দিয়েছেন। আজকে এটা প্রতিবেদন তারা দিয়েছেন, এবং সেটা আবার পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করার জন্য বলেছেন। সেই সময় কিন্তু অনেকেই নিশ্চুপ ছিল। আমরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের এসব অনুষ্ঠানে এসে যতটা সম্ভব বলার চেষ্টা করে গেছি, এবং আমরা ঝুঁকি নিয়ে গত 15-16 বছর পর্যন্ত রাজনীতি করেছি। সেই সময় কিন্তু অনেকেই মুখ ফুটে কথা বলেন নাই, এবং অনেকেই কিন্তু নিশ্চুপ ছিলেন। আমরা চুপচাপ ছিলাম না, আমরা আমাদের কাজ করে গেছি। তো এখন এই পর্যায়ে এসে আমরা যেটা বলতে চাই যে সেটা হলো যে আপনার বিচার তো একটা আমরা দেখেছি, এটা প্রাকৃতিক বিচার যে বলছে, আমি এটার সাথে একমত যে যখন আমরা শক্তিহীন হয়ে যাই তখন প্রকৃতিগতভাবেই কিছু ঘটনা ঘটে, এবং সেসব ঘটনা ঘটার প্রেক্ষিতে জাতি আপনার 5ই আগস্টে নতুন করে আবার স্বাধীনতার স্বাদ পেয়েছে বলতে পারেন, মুক্তির স্বাদ পেয়েছে। এখন এই যে জিনিসগুলো এগুলো বেরিয়ে আসা দরকার। এটাও মানে কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, এগুলো বেরিয়ে আসা দরকার, এবং আমি মনে করি যে রাষ্ট্রের এটা উদ্যোগ নেওয়া দরকার। এটার সাথে আমি একেবারে একমত যে এটা এই ঘটনাটা যা ঘটেছে, মানুষ তো মারা গিয়েছেন। আজকে যে মিথ্যাচার করে যে 16-17 বছর যে যারা জেল খেটেছেন তাদের জীবনের দায়ভার কে ফিরিয়ে দেবে? নিশ্চয়ই ওই পর্বটায় আমি আলোচনা আসতে চাই, নিশ্চয়ই ফুয়াদ ভাইয়ের সাথে একই সাথে আসবো। আমি শামসুজ্জামান দুদুর কাছে জানতে চাই, একটা ন্যারেটিভের পর বিএনপির আসলে যে পরিস্থিতি এখন আছে, সামনে বিএনপি ক্ষমতায় আসবে নির্বাচন হলে, বিএনপি কি এই ঘটনা খতিয়ে দেখতে আসলে চায় কিনা? আমি যে প্রশ্নটা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সময় তো অনেক কম, তারা নাও চাইতে পারে, বিএনপি কি চায় কিনা যে এই ঘটনায় প্রকৃত দোষী কে সেটা বের করতে? যে কোনো হত্যাকাণ্ড, যে কোনো বিশৃঙ্খলা, যে কোনো অপকর্মের আমরা তো বিরুদ্ধে। আপনি যে তদন্ত প্রসঙ্গটা আসছে এখন, যে মূল এই ঘটনাটাকে আমরা ওই সময় বিএনপি সরকারের সময় এটা তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছিল। তো স্বাভাবিক কারণে আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে নেওয়া হবে কিনা তদন্ত, তো আর কি করবেন, এটা জনগণ তো দেখছে যে এরকম সাহসী একজন নেত্রী জীবন বাঁচানোর জন্য কীভাবে ঊর্ধ্বগতিতে পালিয়ে গেছে, এবং তার ফ্রেন্ডস কারা, তাদের সমর্থক কারা, কত হৃদয় দিয়ে তাকে এবং তার দলকে তারা ভালোবাসে এবং রক্ষা করতে চায়। তো তারা যদি উদ্যোগী হয়, তার রক্ষাকারীরা, তাহলে এর ধরনের ঘটনা তো খুব সিম্পল, খুব স্বাভাবিক, ছোট্ট বিষয়। আর তিনি এই জিনিসটা যেভাবে, এই যে বলেন না দুই দলের মধ্যে মানে কি বলে শত্রুতা, চরম শত্রুতা, ধ্বংস করার, একে অন্যকে ধ্বংস করার, না একে অপরের প্রশ্নই ওঠে না। বিএনপি এই ধরনের মানসিকতা রক্ষা করে। স্টিল আপনি দেখেন এত ঘটনার পরেও কিন্তু হ্যাঁ, অবশ্যই এটা অবশ্যই স্বীকার করতে হয় যে বিএনপি যে অবস্থান নিয়েছে এখন সেটা অবশ্যই প্রশংসনীয়। কারণ না আপনি চিন্তা করেন এখন না, এটা আপনি সারা জীবনে গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি যে ভূমিকাগুলো সেটাকে কুলুষিত করার জন্য এই ঘটনা ঘটিয়ে বিএনপির উপর চাপানো হয়েছে, এটা ফুয়াদ সাহেব এবং সেলিম সাহেব কিন্তু চমৎকারভাবে বিশ্লেষণ করে বলছে। আমরা তাদের ধ্বংস করতে চাই না বলে, সে তো ধ্বংসপ্রাপ্ত দল। আওয়ামী লীগের এখন কোনো দল আছে বলে আমি জানি, এবং সেই ধ্বংসটা শেখ হাসিনা করছে, বিএনপি করবে কেন? সে মানে
আওয়ামী লীগ বলে কিছু নেই তো, এটা অন্য কেউ করে নাই। এখন সেই দায়টা তিনি এখন ওখানে বসে বসে অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন যে এটা করছে, তিনি যথেষ্ট এটা ধ্বংস করার জন্য। বাংলাদেশের গণতান্ত্রিক সাংস্কৃতিক রক্ষা করা তো দূরে থাকে। এই যে এখানে আপনি যে আলোচনা করছেন, এটা ওরা বাইরেও করে, দুই দলের পরস্পরই মুখোমুখি করে দেওয়া। এবং সেই সময়ও বলেছে যে আগে 21-এর গ্রেনেড হামলা মামলার বিচার হতে হবে, তারপরে বিএনপির সাথে বসবো কি বসবো না আমরা দেখবো এটা। আরে বাবা, আমার ঘটনা মনে হচ্ছে আওয়ামী লীগের জন্মের পর থেকে মোটা দাগে যেসব ঘটনা আছে, ধ্বংস করছে আওয়ামী লীগ শেখ মুজিব, এটা নিষিদ্ধ করছে। জিয়া রহমান এটা আবার পুনর্জন্ম দিচ্ছে, ভালো কি মন্দ সেটা পরে। এমনকি সর্বশেষ 24 সালে এটা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে তারাও বিএনপিকে দোষারোপ করছে যে বিএনপি নাকি আওয়ামী লীগকে রক্ষা করতে চাচ্ছে। আমরা বলেছি যে আমরা জনগণের ম্যান্ডেটের জন্য সবাইকে সামনে নিয়ে যাওয়া, এটা নিষিদ্ধের পক্ষে না। আমরা সেটা আওয়ামী লীগে হোক বা যেই হোক, যে কোনো দল হোক না কেন, সেই কারণে আমার কাছে মনে হয়েছে যা কিছু নষ্টের গোড়া হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এবং তার দলবল। এটা হলো আমার এবং তাদের এই ঘটনার যেটা এখনো স্পষ্ট যে কেমন করে হলো, তারপরে 24 জন মানুষ মারা গিয়েছে এবং তার চেয়ে বেশি 49 জন মানুষ শাস্তি ভোগ করেছে 17 বছর যাবত। তাদের কি হবে সামনে, আমি বিরতির পর শেষ জানতে চাই। অনেক ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। শেষ মুহূর্তে আছি, আমাদের সাথে আগের পর্বে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলছিলেন যারা জেল খেটেছেন সেই উদাহরণ তিনি টানছিলেন যে তাদের কি হবে। আমরা যদি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনার সেই কথাটা একটু শেষ করি যে তাদের আসলে আমরা কি রেমেডিটা দেব। দেখেন, এরকম অনেকগুলো মডেল সারা দুনিয়াতে হয়েছে, সারা পৃথিবীতে। ব্রিটিশ মডেলটা হচ্ছে যে ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন নামে তারা একটা কমিশন করেছে, এবং তখন যেটা করেছে যে আইআরআই যে আইরিশ রিপাবলিক আর্মির যে মিথ্যা মামলাগুলো অথবা দোষী প্রমাণিত হয়েছে ভুলভাবে, তাদেরকে নিয়ে কি করা হবে, তখন এই মামলাগুলো ওই কমিশন রিভিউ করেছে। এবং এই রিভিউ কমিশনে আপনার বিচারপতিরা থাকেন, ক্রিমিনাল লয়াররা থাকেন, তদন্ত কর্মকর্তারা থাকেন, মানবাধিকার কর্মীরা থাকেন, সবাই মিলে সেটা জাজ করে তারা বলে দেন আর কি, একটা অ্যাসেসমেন্ট করেন। এবং একই বিষয়ে আমি বারবার এটা প্রস্তাব করেছি, এই যে গত 16 বছরের আমলে যে মিথ্যা মামলাগুলো হয়েছে, 1,32,000 প্লাস রাজনৈতিক মামলা হয়েছে, যেটা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দাবি করা হচ্ছে নির্বাহী আদেশে বাতিল করে দেওয়া। আমি ব্যক্তিগতভাবে এই পন্থার বিপক্ষের মানুষ। আমি চাচ্ছি যে একটা ইনস্টিটিউশনাল প্রসেস ফলো না করলে যেটা হবে, রাষ্ট্রের এই খাইসলতটা পরিবর্তন হবে না। আবার নতুন করে মিথ্যা মামলা, আবার পরবর্তী সরকার আসবে, আবার হচ্ছে আবার 10 জনকে বাদ দেবে, 20 জনকে দেবে না, আবার এটা করতে গিয়ে চাঁদাবাজি ঘুষের লেনদেন হবে, যে তোমার মামলা আমি সরাই দিচ্ছি, ওখানে আমার লোক আছে, এটা আছে সেটা আছে, হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়ে যাবে এই প্রসেসের মধ্য দিয়ে। বরং যদি আমরা একটা অফিসিয়ালি ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন করে দিই, একটা পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট করে দিই, সেইটা হচ্ছে প্রত্যেকটা মামলা কেস টু কেস বেসিসে করবে। এখন বলতে পারেন তো লম্বা সময় লেগে যাবে, সময় লাগবে। রাষ্ট্র হুটহাট করার কোনো বিষয় না, এবং এটা চট করার বিষয় না, এবং এটা ফাংশন করে না। নিশ্চয়ই চট জলদি করে কোনো কিছু করতে গেলে এটা ক্ষতিপূরণ হবে একদম। আর দ্বিতীয়ত হচ্ছে যারা অন্যায়ভাবে জেলে ছিলেন তাদেরকে সারা জীবনের জন্য একটা কম্পেনসেশন করা দরকার, এবং এই কম্পেনসেশনের প্রসেস ফর্মুলা বিভিন্ন দেশের আইনি মডেলে আছে। এই ধরনের জায়গাতে কি কি করা যেতে পারে, সেই মডেলগুলো যদি আমরা এক্সপেরিমেন্ট করি, আমাদের জন্য কোনটা ফিজিবল সেরকম একটা মডেলের দিকে আমরা যেতে পারবো। সাদাত সেলিম, আপনার কি মনে হয়? আমরা যে গত 15-16 বছর যাবত আপনার রাষ্ট্র তার মানে শুধুমাত্র নিজস্ব ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এবং একক কর্তৃত্ব ভোগ করার জন্য সমস্ত প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে, এবং সেই ধ্বংস যেভাবে করে দিয়ে গেছে, আমরা যদি আবার সেই পথেই হাঁটি তাহলে তার নতুন কোনো কিছু হলো না। আমি ব্যারিস্টার ফুয়াদের সাথে একমত যে আসলে যে রাষ্ট্রের ফাইজলামোটা বা রাষ্ট্রের এই খাসিলতা বদলানোর জন্য আসলে এই পরিবর্তনটা হওয়া দরকার এবং সর্বক্ষেত্রে হওয়া দরকার। এই যে এখন আর্থিক লুণ্ঠনের বিষয়টা নিয়ে সামনে আনা হয়েছে, তারপর আপনার বিদেশে টাকা পাচারের বিষয়টা সামনে আনা হয়েছে, তারপরে যে মিথ্যা মামলা, যেমন এই সময়ে যে ঢালাভাবে যেভাবে মামলা হচ্ছে, মানে নাম স্বনামে বেনামে, এগুলোর থেকে পরিবর্তিত পরিস্থিতিতে এগুলোতে না যাওয়ার জন্য যা যা করা দরকার এগুলো সংস্কার হওয়া দরকার, এবং আমরা এটা মনে করি যে এটা হওয়া উচিত। এইভাবেই একটা রাষ্ট্র চলতে পারে না। একটা রাষ্ট্র তো গত
15-16 বছর যাবৎ শুধুমাত্র আমি তো বলবো শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য পুরো রাষ্ট্রটাকে ব্যবহার করেছে এবং পুরো মানে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। মাঝখান দিয়ে যেটা হলো সেটা হলো যে নিজের দলটাকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে, আওয়ামী লীগকে একেবারে দেউলিয়া শেষ পর্যায়ে চলে গেছে। আজকে হানিফের মতো লোকেরা মানে গুহা থেকে তারা কথা বলতে যায়, তাদের স্বপ্ন ছিল যে কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতা থাকবে। সেইটা পরিবর্তন করে একটা পরিবর্তন হওয়া দরকার। আজকে রায়টা এই জন্য যুগান্তকারী একটা রায় এবং হয়তো এটা পূর্ণাঙ্গ রায়টা পেলে আমরা আরও এটা বিশ্লেষণ করতে পারবো। এবং এই যে 17 বছর যাবৎ যারা ইয়ে করেছে বারবার মানে মানে ইতিহাসটাকে নজিরবিহীন অবস্থায় করে 400 বছরের ইতিহাসকে মানে প্রজ্বলিত করে আপনার যেভাবে তাদেরকে মানে টর্চার করা হয়েছে, স্বীকারোক্তি নেওয়া হয়েছে, দ্বিতীয়বার স্বীকারোক্তি দেওয়া হয়েছে, এগুলোর থেকে সরে এসে আসলে নতুনভাবে সামনের দিকে তাকানো দরকার। সামনের দিকে আমরা তার কাছে আজকে জনাব তারেক রহমান সাহেব কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন অত্যন্ত চমৎকার, এত রাষ্ট্রনায়কোচিত একটা স্টেটমেন্ট দিয়েছেন এই ঘটনার সামনের দিকে তাকানোর জন্য। শামসুজ্জামান দুদু, যে শেষ মুহূর্তে আমরা এইটাই যে আমরা আসলে নতুন করে শুরু করতে চাই সবাই, যা কিছু পুরনো হয়েছে বিচার ব্যবস্থাকে ব্যবহার করা, মিথ্যা মামলা দেওয়া, সকল কিছু, এই শুরুটা আমরা আসলে করতে পারবো কি? শুনেন, যার বিরুদ্ধে শত শত মামলা আছে, কম বেশি প্রতিদিনই তাদেরকে কোর্টে হাজির হতে হয় এবং গত 16 বছর ধরে এই ঘটনাটা, সেই শুধু বুঝতে পারবে যে 16 বছরটা কেমন, মামলাটা কেমন, আইনটা এইগুলো ফাইজলমি মনে হবে তখন। এই আদালত জানতো এইটা মিথ্যা মামলা, এই মানে কি বলে পুলিশের এরাও জানতো এটা মিথ্যা মামলা করছে। এখন আমাকে প্রমাণ করতে হবে গণতন্ত্রের মাধ্যমে যে আইনের মধ্য দিয়ে যে না ওইটা মিথ্যা, আবার 10 বছর ধরে ঘোরাঘুরি করে এটা ঠিক, এটা আমি একমত না। আমি মনে করি যে আজকে রাত্রে সকালে জানবো আমার বিরুদ্ধে যে মামলাগুলো আছে একটাও আর কার্যকর নাই। কোন কায়দায় করবে, কোর্ট করবে না ওই আইন শৃঙ্খলা বাহিনী করবে, এটা তাদের ব্যাপার। আমার ব্যাপারটা হচ্ছে এটা কাল সকাল থেকে আমি মুক্ত মানুষ, এটা থাকতে হবে। এই ডিবিসিতে এসে হাসিনার পরিণতির কথা বলার পরে 16টা জেলাতে আমার বিরুদ্ধে মামলা হয়েছিল, রাষ্ট্রদ্রোহী মামলা। আজকে তো প্রমাণ হয়েছে যে আমি যে কথা এই ডিবিসির এখানে বসে বলছিলাম সেটা সত্য, তার পরিণতি ভালো হবে না। তো এই যে 16টা জেলায় মামলা হলো রাষ্ট্রদ্রোহী, একবার চট্টগ্রামে যায়, একবার খুলনায় যায়, তো এই পরিণতির কথাটা যেভাবে আইনের ব্যাখ্যা করুক না কেন, আপনি এই 60 লক্ষ আসামি, 2.5 লক্ষ মামলা কোন কায়দায় আপনি এটা না, এটা সুপ্রিম কোর্ট বলুক যেটা অন্যায় হয়েছে। নিশ্চয়ই এখন এইটাই হচ্ছে সময়, এখন এটাই সময় যে আমরা কোন কায়দায় এটা ফেলবো যে মিথ্যা মামলাগুলি বাতিল হবে এবং নিরপরাধরা শাস্তি পাবে না।